একজন মানুষ হাত মুখ ধোয়ার জন্য যেটুকু সময় নিয়েছিল ঠিক সেই সময়ের মধ্যেই বিমানটি এক ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই বাতাসের তীব্র চাপে লোকটিকে বাইরের দিকে টেনে নিতে থাকে। ভাগ্য ভালো ছিল যে সে টয়লেটের দরজাটি শক্ত করে ধরে রাখতে পেরেছিল, কিন্তু পরের মুহূর্তেই বিমানে বিকট বিস্ফোরণ ঘটে এবং সেটি সরাসরি মাঝ সমুদ্রে গিয়ে আছড়ে পড়ে। লোকটা দ্রুত লাইফবোটের নজেল খুলে দেয় এবং গ্যাসের চাপে পানির উপরে ভেসে ওঠে। তবে বিপদ এখানেই শেষ হয়নি। হ্যাঙ্ক যে সংকটের মুখোমুখি হয়েছিল তা কেবল সমুদ্রের ঝড়ো হাওয়া আর বৃষ্টি ছিল না, বরং পাহাড়ের মতো উঁচু হয়ে আসা এক একটি মানবীয় ঢেউ তাকে গিলে ফেলার চেষ্টা করছিল। এই ভয়ঙ্কর পরিবেশে টিকে থাকার জন্য সে লাইফবোটের দড়িটা শক্ত করে ধরে রাখে, যেন কোনোভাবে জীবনটা বাঁচানো যায়। ভাগ্যক্রমে পরের দিন সকালে ঢেউ তাকে ভাসিয়ে একটি জনমানবহীন নির্জন দ্বীপে নিয়ে আসে। জ্ঞান ফেরার পর সে তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু কুরিয়ারের পার্সেল দেখতে পায়। এই দ্বীপে আর কোনো মানুষ আছে কিনা তা নিশ্চিত করার জন্য সে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু সমুদ্রের গর্জনের শব্দ ছাড়া আর কোনো প্রতিধ্বনি তার কানে আসে না। এটা পরিষ্কার ছিল যে এই দ্বীপটি সম্পূর্ণ জনশূন্য। তখন হ্যাঙ্ক বালির উপর নিজের পা দিয়ে বড় করে হেল্প লিখে একটি সংকেত তৈরি করে, যাতে ওপর দিয়ে কোনো বিমান গেলে তা সহজেই নজরে পড়ে। এরপর সে লাইফবোটের তাঁবু দিয়ে বালির উপর একটি অস্থায়ী আস্তানা তৈরি করে। ক্লান্তিতে শরীর ভেঙে আসছিল, তাই সে সিদ্ধান্ত নেয় আজকের মতো বিশ্রাম নিয়ে পরবর্তী পরিকল্পনা কাল করবে। সূর্য ধীরে ধীরে পাহাড়ের আড়ালে ডুবে যাচ্ছিল এবং চারপাশের পরিবেশটা ছিল অসম্ভব শান্ত। কোলাহলমুক্ত এই জায়গায় কেবল ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু হ্যাঙ্কের কাছে এই নীরবতা ছিল অত্যন্ত রহস্যময় এবং ভীতিজনক। মাঝরাতে হঠাৎ তার আস্তানার পেছন থেকে বিকট সব শব্দ আসতে থাকে। একের পর এক শব্দ তার কানে এমনভাবে ধাক্কা দিচ্ছিল যে তাকে সতর্ক হতেই হলো, কিন্তু ভয়ে হ্যাঙ্ক বাইরে বেরোবার সাহস পেল না। সে লাইফবোটের এক কোণে কুঁকড়ে বসে থাকল আর প্রার্থনা করতে লাগল যেন এই রাতটা দ্রুত শেষ হয়ে যায়। পরের দিন সকালে সে দেখতে পায় যে তার তৈরি করা হেল্প সংকেতটি জোয়ারের পানিতে ধুয়ে মুছে গেছে। এভাবে চলতে থাকলে উদ্ধারকারী বিমানের চোখে পড়া অসম্ভব, তাই সে দ্রুত কিছু গাছের ডালপালা সংগ্রহ করে আরও বড় আকারে একটি সংকেত তৈরি করে, যাতে এবার আর সমুদ্রের পানি তা নষ্ট করতে না পারে। হ্যাঙ্কের মনে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা জ্বলছিল। সে বুঝতে পেরেছিল যে উদ্ধার না হওয়া পর্যন্ত তাকে যেভাবেই হোক টিকে থাকতে হবে। এই মরুদ্বীপে সে কিছু নারকেল খুঁজে পায়। প্রকৃতির এই দানই এখন তার বেঁচে থাকার একমাত্র ভরসা। কিন্তু বুনো নারকেলের খোসা এতটাই শক্ত ছিল যে সে অনেক চেষ্টা করেও তা ভাঙতে পারছিল না। সে বড় পাথর দিয়ে বারবার নারকেলটিতে আঘাত করে, কিন্তু পাথর ভেঙে গেলেও নারকেলের খোসা ছিল অক্ষত। অবশেষে তার হাতে পড়ে থাকা একটি ধারালো পাথরের টুকরোই তার শেষ ভরসা হয়ে দাঁড়ায়। সে সেই পাথর দিয়ে ধীরে ধীরে নারকেলের ছাল ছাড়াতে শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর সফল হয়। ভেতরে সামান্য পানি ছিল, যা তৃষ্ণা মেটানোর জন্য যথেষ্ট ছিল না। তবে হ্যাঙ্ক দমে যায়নি। সে শিখল যে বুদ্ধি খাটালে সাফল্য আসবেই। এরপর একটি সূচালো পাথর ব্যবহার করে সে নারকেলের উপর নিখুঁত একটি ছিদ্র করতে সক্ষম হয়। সে আর দেরি না করে লোভীর মতো সেই মিষ্টি নারকেলের পানি পান করে নিজের বুকটা জড়িয়ে নেয়। বিকেলের দিকে হ্যাঙ্ক দ্বীপের বাকি অংশগুলো ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। পাহাড় আর জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় সে হঠাৎ একটি গুহা দেখতে পায়। তবে সে এখনই গুহার ভেতর ঢোকার ঝুঁকি নেয় না। তার আগে সে দ্বীপের সর্বোচ্চ চূড়ায় ওঠার সিদ্ধান্ত নেয়, যাতে চারপাশের পরিস্থিতি বোঝা যায়। পাহাড়ের তীক্ষ্ণ পাথরের ওপর দিয়ে খালি পায়ে হাঁটা অসম্ভব হয়ে পড়ছিল। এই সমস্যার সমাধানের জন্য হ্যাঙ্ক তার নিজের পোশাকের এক টুকরো কাপড় ছিঁড়ে নেয়। মোজার ভেতর কিছু পাতা ঢুকিয়ে তারপর সেই কাপড় দিয়ে শক্ত করে পা জড়িয়ে নেয়। এভাবেই সে নিজের জন্য একজোড়া সাধারণ জুতো তৈরি করে ফেলে। এই জুতো পায়ে দিয়ে সে সফলভাবে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়। সেখান থেকে দেখা গেল চারপাশে শুধু অসীম নীল জলরাশি। সত্যি এটি একটি পরিত্যক্ত দ্বীপ, যেখানে কেবল ঢেউরাই মাঝে মাঝে বালুচরে এসে আছড়ে পড়ে। চূড়ায় বসে যখন সে চিন্তায় মগ্ন ছিল, ঠিক তখন হঠাৎ সমুদ্রের বুকে একটি মানুষের অবয়ব ভাসতে দেখে সে চমকে ওঠে। খুশিতে আত্মহারা হয়ে সে বরফ শীতল পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং সেই শরীরটিকে তীরে টেনে আনে। কিন্তু তার আনন্দ মুহূর্তেই গভীর শোকে পরিণত হয়, কারণ এটি ছিল আর কেউ নয়, তাদের বিমানের ক্যাপ্টেন। কয়েকদিন পানিতে ভিজে থাকায় শরীরটা ফুলে গিয়েছিল। হ্যাঙ্ক নিজের মুখ চেপে ধরে কান্নায় ভেঙে পড়ে। সে ক্যাপ্টেনের দেহটি বালির ওপর টেনে নিয়ে আসে এবং তার ছোট হয়ে যাওয়া জুতো জোড়া নিজের পায়ের সাথে মিলিয়ে দেখে। জুতোটি আকারে একটি ছোট হলেও খালি পায়ের চেয়ে এটি অনেক বেশি সুরক্ষা দেবে। সে ক্যাপ্টেনের পকেট থেকে একটি টর্চ লাইট এবং তার পরিবারের একটি ছবি খুঁজে পায়। এরপর গভীর মমতায় সে বালিতে গর্ত খুঁড়ে ক্যাপ্টেনকে কবর দেয়।
সেই ফ্যামিলি ফটোটি সে ক্যাপ্টেনের পকেটেই রেখে দেয় এবং একটি পাথরের উপর সমাধি ফলক খোদাই করে তাকে শেষ বিদায় জানায়। কাজ শেষ করতে করতে সন্ধে হয়ে আসে। সূর্যাস্তের রক্তিম আভা এই বিদায় অনুষ্ঠানকে আরও গম্ভীর ও বিষণ্ণ করে তোলে। রাতে নিজের আস্তানায় শুয়ে হ্যাঙ্ক এক চরম একাকিত্ব আর অসহায়ত্ব অনুভব করছিল। তবে তার কাছে তার বাগদত্তার একটি ছবি ছিল, যা তাকে বেঁচে থাকার অনুপ্রেরণা দিচ্ছিল। দিন কাটছিল, কিন্তু কোনো উদ্ধারকারী দল আসছিল না। হ্যাঙ্ক ধীরে ধীরে এই বন্য পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে শুরু করে। প্রতিদিন সকালে গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু সংগ্রহ করে সে তার পানির অভাব মেটাত। বুদ্ধিমান হ্যাঙ্ক নারকেলের খোসা ব্যবহার করে সেই বিশুদ্ধ পানি জমিয়ে রাখত। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সে বালির ওপর একটি জায়গা নির্ধারণ করে নেয় এবং ব্যবহারের পর পা দিয়ে বালি চাপা দিয়ে পরিবেশ পরিষ্কার রাখত। খাবারের মান বাড়ানোর জন্য সে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু কোনো অভিজ্ঞতা না থাকায় বারবার ব্যর্থ হয়ে ফিরে আসে। এক গভীর রাতে হঠাৎ তার প্রচণ্ড প্রস্রাবের বেগ পাওয়ায় ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে সে যখন কাজ সারছিল, তখন দূর সমুদ্রে একটি টিমটিমে আলো দেখতে পায়। সেটি ছিল একটি জাহাজ। সে উত্তেজনায় চিৎকার করে ডাকতে শুরু করে। তার কণ্ঠস্বর নির্জন রাতের নিস্তব্ধতা চিরে দিচ্ছিল। সে দ্রুত টর্চলাইট বের করে বারবার সংকেত পাঠাতে থাকে, কিন্তু জাহাজটি অনেক দূরে থাকায় তারা হ্যাঙ্ককে দেখতে পায় না। নিজের চোখের সামনে শেষ আশাটুকু নিভে যেতে দেখে হ্যাঙ্ক ভেঙে পড়ে, কিন্তু সে হার মানার পাত্র নয়। সে দ্রুত তার প্রয়োজনীয় সব জিনিস গুছিয়ে নেয় এবং সেই অর্ধ বাতাসহীন লাইফবোটটি নিয়ে সমুদ্রের মাঝপথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অদম্য বিশ্বাস নিয়ে সে উত্তাল সমুদ্রের দিকে রওনা দেয়, কিন্তু বড় বড় ঢেউ তাকে বারবার বাধা দিচ্ছিল। এক একটি ঢেউ আগের চেয়ে আরও বেশি ভয়ঙ্কর হয়ে আছড়ে পড়ছিল তার উপর। হ্যাঙ্ক কোনোভাবেই পিছু হটতে রাজি ছিল না। তার বেঁচে থাকার জেদ তাকে মৃত্যুর সাথে লড়াই করতে বাধ্য করছিল, কিন্তু ভাগ্য সহায় ছিল না। প্রচণ্ড লড়াইয়ের পর সে পরাজিত হয় এবং বিশাল এক ঢেউ তাকে আবার তীরের দিকে ছুঁড়ে ফেলে। আরও বড় বিপদ হল, ফিরে আসার সময় সমুদ্রের ধারালো প্রবাল বা কোরালে লেগে হ্যাঙ্কের বাম পা মারাত্মকভাবে কেটে যায়। তীরে ফিরে আসার পর সে তার পোশাক ছিঁড়ে ক্ষতবিক্ষত পা শক্ত করে বেঁধে ফেলে। ঠিক সেই সময় আকাশ ভেঙে অঝোরে বৃষ্টি শুরু হয়। ব্যথার কথা ভুলে গিয়ে সে কুরিয়ারের পার্সেলগুলো বৃষ্টির পানি থেকে বাঁচানোর জন্য লাইফ বোট দিয়ে ঢেকে দেয় এবং আশ্রয়ের জন্য গুহায় চলে যায়। শারীরিক ক্লান্তি আর যন্ত্রণায় সে বৃষ্টির পানি একটু মুখে দিয়েই জ্ঞান হারিয়ে ফেলে। বৃষ্টির পর যখন তার জ্ঞান ফেরে, সে দেখে তার পায়ের ক্ষতটিতে ইনফেকশন হয়ে গেছে। দ্রুত চিকিৎসা না করলে তার জীবন প্রদীপ নিভে যেতে পারে। টিকে থাকার সহজাত প্রবৃত্তি থেকে সে কুড়িয়ে পাওয়া পার্সেলগুলো খোলার সিদ্ধান্ত নেয়, যদি সেখানে কোনো প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। প্রথম প্যাকেটে সে একজোড়া স্কেটিং জুতো পায়। জুতোটি সরাসরি কাজে না লাগলেও এর নিচের ধারালো স্টিলের ব্লেডটি তার কাছে হীরের চেয়েও দামি মনে হয়। দ্বিতীয় প্যাকেটে একটি ভলিবল এবং তৃতীয়টিতে একটি জমকালো ড্রেস পাওয়া যায়। ড্রেসটি তার গায়ে না হলেও এর নেটের কাপড় দিয়ে সে মাছ ধরার জাল বানানোর কথা ভাবে। অন্য পার্সেলগুলোতে ছিল কিছু ভিডিও টেপ এবং কিছু আইনি কাগজপত্র, যা তার কোনো কাজেই আসবে না। তবে শেষ একটি পার্সেল ছিল যার ওপরে ডানা বা উইংসের ছবি ছিল। হ্যাঙ্ক সেটি না খুলে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটিই ছিল তার শেষ আশা, যা তাকে মনে করিয়ে দিত যে কোনো একদিন তাকে এই পার্সেলটি গন্তব্যে পৌঁছাতে হবে। স্কেটিং জুতোর ব্লেড দিয়ে সে তার ক্ষতস্থান পরিষ্কার করে এবং প্যাকেটের বাবেল র্যাপ দিয়ে পা ব্যান্ডেজ করে নেয়। এরপর সেই ড্রেসের কাপড় দিয়ে জাল বানিয়ে মাছ ধরার চেষ্টা করে। কয়েকদিনের অভ্যেসের পর সে মাছ ধরায় দক্ষ হয়ে ওঠে। তবে কাঁচা মাছ খাওয়া তার জন্য অসম্ভব হয়ে পড়ছিল। তার এখন আগুনের খুব প্রয়োজন। হ্যাঙ্ক কাঠ ঘষে আগুন জ্বালানোর আপ্রাণ চেষ্টা শুরু করে। দিন থেকে রাত, রাত থেকে দিন সে ঘর্ষণ চালিয়ে যায়, কিন্তু আগুনের দেখা পায় না। রাগে আর যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে। এক পর্যায়ে সে লক্ষ্য করে যে কাঠের ওপর হাত দিয়ে ঘষার চেয়ে একটি লাঠি দিয়ে দ্রুত ঘর্ষণ করলে তাপ বেশি উৎপন্ন হয়। কিন্তু বারবার ব্যর্থতায় সে হতাশ হয়ে তার হাতের কাছে থাকা ভলিবলটি ছুঁড়ে ফেলে। তার নিজের হাতের রক্ত ভলিবলটির ওপর লেগে একটি মুখাবয়বের মতো তৈরি হয়। হ্যাঙ্ক তখন সেই বলটিকে একটি মানুষের রূপ দেয় এবং তার নাম রাখে উইলসন। উইলসন এখন থেকে তার একমাত্র বন্ধু, যার সাথে সে কথা বলতে পারবে এবং যে তাকে অনুপ্রেরণা দেবে। নতুন উদ্যমে সে আবার আগুন জ্বালানোর চেষ্টা করে। সে বুঝতে পারে আগুনের জন্য অক্সিজেন বা বাতাস চলাচলের পথ রাখা জরুরি। সে একটি গর্ত খুঁড়ে শুকনো ঘাস রেখে সজোরে ঘর্ষণ শুরু করে। অবশেষে আগুনের একটি শিখা জ্বলে ওঠে। হ্যাঙ্ক উত্তেজনায় আত্মহারা হয়ে পড়ে। আগুনের এই জয় তাকে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। সেই রাতে সে বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করে সিগন্যাল হিসেবে ব্যবহার করে এবং মনের সুখে কাকড়া পুড়িয়ে খায়। 4 বছর পর হ্যাঙ্ক এখন এই দ্বীপের একজন অভিজ্ঞ বাসিন্দা। সে এখন মাছ শিকারে দুঃখ এবং একাকিত্ব কাটাতে উইলসনের সাথে কথা বলে। তবে তার মনে এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি হচ্ছিল।
কারণ সে বুঝতে পেরেছিল সমুদ্রের এই বিশাল দূরত্ব পাড়ি দেওয়া ছাড়া তার আর কোনো মুক্তি নেই। যতদিন যাচ্ছিল হ্যাঙ্কের অবস্থা তত খারাপ হতে শুরু করল। দীর্ঘদিন পুষ্টিকর খাবার আর ভিটামিনের অভাবে তার দাঁতে ভয়ঙ্কর ইনফেকশন হয়ে যায়। দাঁতের যন্ত্রণায় সে ঠিকমতো খেতে বা ঘুমাতেও পারছিল না। কোনো উপায় না দেখে সে তার কুড়িয়ে পাওয়া সেই স্কেটিং জুতোর ধারালো ব্লেডটি নিজের দাঁতের গোড়ায় শক্ত করে ধরে। এক বুক সাহস আর প্রচণ্ড জেদ নিয়ে সে এক ঝটকায় নিজের পচা দাঁতটি উপড়ে ফেলে। যন্ত্রণায় সে কুঁকড়ে যায়, কিন্তু এই মুক্তি ছাড়া তার আর কোনো উপায় ছিল না। এভাবেই একে একে দ্বীপে তার জীবনের 4টি বছর কেটে গেল। হ্যাঙ্ক এখন আর সেই আগের সাধারণ মানুষটি নেই। তার শরীর এখন অনেক বেশি বহুল, আর মাছ ধরায় সে এতটাই পারদর্শী হয়ে উঠেছে যে মুহূর্তের মধ্যে বর্ষা দিয়ে মাছ শিকার করতে পারে। কিন্তু এই নির্জন দ্বীপটি এখন তার কাছে একটি জেলখানার মতো মনে হয়, যেখানে প্রতিটি দিন কাটানো তার জন্য অসহ্য যন্ত্রণার। একদিন সকালে সমুদ্রের তীরের দিক থেকে আসা এক বিকট শব্দে হ্যাঙ্কের ধ্যান ভাঙে। সে কৌতূহলী হয়ে এগিয়ে গিয়ে দেখে সমুদ্রের ঢেউ একটি অদ্ভুত লোহার পাত তীরে ভাসিয়ে এনেছে। এটি ছিল বিমানের একটি অংশ, সম্ভবত কোনো টয়লেটের দরজা। হ্যাঙ্ক সেটাকে বালির ওপর সোজা করে দাঁড় করিয়ে অনেকক্ষণ গভীর চিন্তায় মগ্ন থাকে। যখন সমুদ্রের বাতাস সেই পাতটিকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল, তখন হ্যাঙ্কের মাথায় হঠাৎ একটি অসাধারণ বুদ্ধি খেলে যায়। সে বুঝতে পারে এই লোহার পাতটিকে সে পালের মতো ব্যবহার করতে পারবে। এটিই হতে পারে তার এই দ্বীপ থেকে পালানোর একমাত্র উপায়। সে সিদ্ধান্ত নেয় একটি শক্তিশালী ভেলা তৈরি করবে এবং এই লোহার পাতটিকে পালের মতো লাগিয়ে বাতাসের সাহায্যে সমুদ্র পাড়ি দেবে। এরপর শুরু হয় তার নতুন লড়াই। সে বুনো নারকেল গাছ কাটতে শুরু করে এবং ভারী সব কাঠের গুঁড়ি একত্রিত করে একটি মজবুত ভেলা বানানোর কাজ শুরু করে। কিন্তু কাঠের গুঁড়িগুলো বাঁধার জন্য তার প্রচুর দড়ির প্রয়োজন ছিল। দ্বীপে যা লতা ছিল তা যথেষ্ট নয়, তাই সে দ্বীপের সব গাছের ছাল ছাড়িয়ে নিয়ে তা দিয়ে শক্ত দড়ি তৈরি করে। এই 4 বছরে তার অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু সমুদ্রের সেই উত্তাল ঢেউয়ের স্মৃতি তাকে এখনও আতঙ্কিত করে। গুহার ভেতর বসে যখন সে সমুদ্রের গর্জন শোনে, তখন তার মন অশান্ত হয়ে ওঠে। সে জানে সমুদ্র কতটা নির্দয় হতে পারে। এই যাত্রা হবে জীবন আর মৃত্যুর এক কঠিন লড়াই। কিন্তু দ্বীপে ধুকে ধুকে মরার চেয়ে সে সমুদ্রের সাথে যুদ্ধ করে যে তার স্বপ্ন দেখতে শুরু করে। এই দীর্ঘ 4 বছরে উইলসন ছিল তার একমাত্র সঙ্গী। রাগের মাথায় একবার সে উইলসনকে দূরে ছুঁড়ে ফেলে দিলেও পরক্ষণেই তার ভুল বুঝতে পারে এবং পাগলের মতো তাকে খুঁজতে বেরিয়ে পড়ে, কারণ সে ছাড়া কথা বলার মতো কেউ তার নেই। সে উইলসনের মুখচ্ছবি আবার নতুন করে এঁকে তাকে সুন্দর করে সাজিয়ে দেয়। অবশেষে তার স্বপ্নের সেই ভেলা তৈরি সম্পন্ন হল। এটি ছিল তার স্বাধীনতার একমাত্র চাবিকাঠি। হ্যাঙ্ক পাথরের গায়ে খোদাই করে তার জীবনের এই 1500 দিনের যন্ত্রণার ইতিহাস লিখে রাখে। এরপর সে পরম মমতায় তার সেই স্মৃতিবাহী ঘড়ি এবং সেই না খোলা উইংস চিহ্নযুক্ত পার্সেলটি সাথে নেয়। সঠিক বাতাসের জন্য সে অপেক্ষা করতে থাকে এবং একদিন কাঙ্ক্ষিত সেই বাতাস বইতে শুরু করে। সে উইলসনকে ভেলার সামনের দিকে শক্ত করে বেঁধে নেয় এবং পূর্ণ শক্তি দিয়ে ভেলাটিকে উত্তাল সমুদ্রের দিকে ঠেলে দেয়। 4 বছরের বন্দিত্ব কাটিয়ে সে অবশেষে স্বাধীনতার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সমুদ্রের মাঝপথে পৌঁছানোর পর শুরু হয় আসল পরীক্ষা। বিশাল সব ঢেউ তার ভেলাটিকে চুরমার করে দেওয়ার উপক্রম করছিল, কিন্তু হ্যাঙ্ক তার সবটুকু সাহস আর বুদ্ধি ব্যবহার করে সেই লোহার পাতটি পালের মতো মেলে ধরে। এটি কেবল রোদ বা বৃষ্টি থেকে তাকে রক্ষা করছিল না, বরং বাতাসের গতিকে কাজে লাগিয়ে তাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছিল। প্রচণ্ড লড়াইয়ের পর সে সেই ভয়ঙ্কর মৃত্যুসম ঢেউগুলোকে অতিক্রম করতে সক্ষম হয়। জয়ের আনন্দে সে চিৎকার করে ওঠে। এরপর সে দিন রাত কেবল বৈঠা চালিয়ে যেতে থাকে, যতক্ষণ না সে সেই বিপজ্জনক এলাকা থেকে পুরোপুরি দূরে সরে আসে। পরবর্তী দিনগুলো ছিল হ্যাঙ্কের জন্য এক চরম ধৈর্যের পরীক্ষা। খোলা আকাশে একটি ছোট্ট ভেলা এসে সমুদ্রের মাঝে ভাসছিল। তৃষ্ণা মেটানোর জন্য সে বৃষ্টির পানির ওপর নির্ভর করত আর ক্ষুধা লাগলে সমুদ্রের মাছ ধরত। একসময় সে ভাবল হয়তো এবার সে সভ্য সমাজের দেখা পাবে, কিন্তু হঠাৎ এক কালবৈশাখী ঝড় তার সব আশা তছনছ করে দেয়। ঝড়ের তাণ্ডবে তার সেই লোহার পালের পাতটি হারিয়ে যায় এবং তার সাজানো ভেলাটি ভেঙে খ্যানখ্যান হয়ে পড়ে। হ্যাঙ্ক নিজেই সমুদ্রের গভীরে তলিয়ে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে আবার ভেসে ওঠে। ঝড় থামার পর সে দেখে তার সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু সবচেয়ে বড় আঘাতটি তখনও বাকি ছিল। ঢেউয়ের ধাক্কায় তার প্রাণের বন্ধু উইলসন ভেলা থেকে দূরে সরে যেতে শুরু করে। হ্যাঙ্ক পাগলের মতো চিৎকার করতে করতে সাগরে ঝাঁপ দেয় তাকে বাঁচানোর জন্য। হাতে ধরা দড়িটি কোনোভাবেই উইলসন পর্যন্ত পৌঁছাচ্ছিল না। এক পাশে তার ভাঙা ভেলা, যা তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আর অন্য পাশে তার একমাত্র বন্ধু উইলসন। হ্যাঙ্ককে শেষ পর্যন্ত একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়। অস্ত্রসিক্ত চোখে সে উইলসনকে হারিয়ে যেতে দেখে আবার ভেলায় ফিরে আসে। সে সম্পূর্ণ ভেঙে পড়ে এবং জীবনের সব আশা ছেড়ে দিয়ে সমুদ্রের মাঝে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক যখন তার সব আশা শেষ হয়ে গিয়েছিল, তখনই ভাগ্য তার সহায় হয়।
বড় একটি মালবাহী জাহাজ তাকে দেখতে পায় এবং দীর্ঘ 4 বছর পর তাকে উদ্ধার করা হয়। 1 মাস পর হ্যাঙ্ক যখন বিমানে করে তার নিজের শহরে ফিরে আসে, তখন সে আবেগে আপ্লুত হয়ে পড়ে। সে অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার সেই ভালোবাসার মানুষ কেটির সাথে দেখা করার জন্য, কিন্তু বিমানবন্দরে নেমে সে যা শুনল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কেটি আর তার জন্য অপেক্ষা করেনি। সে জানল যে বিমান দুর্ঘটনার 2 বছর পর কর্তৃপক্ষ যখন হ্যাঙ্ককে মৃত ঘোষণা করে, তখন কেটি তার আশা ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করে সংসার শুরু করেছে। হ্যাঙ্ক এই চরম সত্যটি মেনে নিতে পারছিল না, কিন্তু যখন সে জানালার ওপাশ থেকে কেটিকে তার নতুন পরিবারের সাথে সুখী হতে দেখে, তখন তার রাগ ঘৃণায় নয়, বরং এক গভীর উপলব্ধিতে পরিণত হয়। সে বুঝতে পারে এটি কারো দোষ ছিল না, জীবন কারো জন্য থেমে থাকে না। কোম্পানি তার ফেরার খুশিতে এক বিশাল ভোজের আয়োজন করে। টেবিলে সাজানো হরেক রকম দামি সামুদ্রিক খাবার দেখে তার কেবল বিপের সেই কাঁচা মাছের কথা মনে পড়ছিল। হাতের কাছে রাখা একটি অতি সাধারণ লাইটার তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে আগুনের জন্য সে কতটা লড়াই করেছিল। হ্যাঙ্ক যখন তার পুরনো বাড়িতে যায়, তখন সে এক অদ্ভুত শূন্যতা অনুভব করে। আরামদায়ক বিছানার চেয়ে মেঝের শক্ত কাঠি এখন তার কাছে বেশি আপন মনে হয়। তার সেই জং ধরা খড়ি আর কেটির ছবি দেখে সে সিদ্ধান্ত নেয় যে অতীতের এই স্মৃতিগুলোকে তার মালিকের কাছেই ফিরিয়ে দেওয়া উচিত। এক রাতে বৃষ্টি ভেজা অবস্থায় সে কেটির বাড়ির সামনে যায়। তাদের দেখা হয় এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। কেটি জানায় সে প্রতিদিন হ্যাঙ্ককে খুঁজেছে, কিন্তু বাস্তবতা তাদের আলাদা করে দিয়েছে। তাদের ভালোবাসা এখনও অটুট থাকলেও তাদের পথ এখন ভিন্ন। হ্যাঙ্ক বুঝতে পারে সেই পুরনো দিনগুলো আর কখনো ফিরে আসবে না। পরের দিন হ্যাঙ্ক সেই 4 বছর আগের না খোলা পার্সেলটি নিয়ে রওনা হয়। সে সেই নির্দিষ্ট ঠিকানায় গিয়ে পৌঁছায় এবং পার্সেলটি সেখানে রেখে একটি ছোট চিরকুট লিখে রেখে আসে। এই পার্সেলটি আমার জীবন বাঁচিয়েছে। ফেরার পথে সে এক জনশূন্য 4 রাস্তার মোড়ে এসে দাঁড়ায়। সে কোন দিকে যাবে বুঝতে পারছিল না। ঠিক তখন একটি পিকআপ ভ্যান তার পাশে এসে থামে। এক সুন্দরী নারী তাকে চারদিকের রাস্তার গন্তব্য বুঝিয়ে দেয়। হ্যাঙ্ক যখন তাকে চলে যেতে দেখে, তখন সে খেয়াল করে সেই গাড়ির পেছনে সেই একই উইংস বা ডানার চিহ্নটি রয়েছে যা তার পার্সেলের গায়ে ছিল। হ্যাঙ্ক সেই 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে এক রহস্যময় হাসি হাসে। সে বুঝতে পারে জীবন তাকে একটি নতুন শুরু করার সুযোগ দিচ্ছে। বন্ধুরা, কাস্টাওয়ে সিনেমাটি কেবল একটি টিকে থাকার গল্প নয়, এটি মানুষের মানসিক শক্তির এক অনন্য দলিল। টম হ্যাঙ্কসের সেই দাঁত উপড়ে ফেলার দৃশ্য বা উইলসনের জন্য তার কান্না, প্রতিটি মুহূর্ত আপনাকে আবেগী করে তুলবে। সিনেমাটি IMDb-তে 7.8 রেটিং পেয়েছে এবং এটি কেন একটি মাস্টারপিস তা এর শেষ দৃশ্য পর্যন্ত না দেখলে বোঝা সম্ভব নয়। হ্যাঙ্ক আমাদের শিখিয়েছে যে জীবন যতই কঠিন হোক না কেন, পরদিন সূর্য আবার উঠবে এবং জোয়ার আবার নতুন কিছু নিয়ে আসবে। আপনার যদি মনে হয় আপনার জীবন খুব কঠিন, তবে একবার হ্যাঙ্কের কথা ভাবুন। আমাদের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনি যদি এমন আরও অনুপ্রেরণামূলক এবং রোমাঞ্চকর মুভি এক্সপ্লেনেশন দেখতে চান, তবে এখনই আমাদের ভিডিওটিতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ধন্যবাদ।